গ্রামের এক কোণে ছিল একটি পুরনো ভাঙাচোরা খোপ। সেই খোপে থাকত দুই বোন, যতি আর মীরা। মা বাবার মৃত্যুর পর এই দুই বোনেই একে অপরের ভরসা। একদিন মীরা মন্দির থেকে পুজোর থালা হাতে গান গাইতে গাইতে ফিরছিল। যতি রেগে বলল, ঠিক এই সময় ফিরলে রোদ মাথায় উঠেছে আর তুই ফুলপরীর মতো ঘুরে বেড়াচ্ছিস। দিদি, আমি তো তাড়াতাড়ি ফিরছিলাম, কিন্তু গৌরী কাকির ছাগল গাছে আটকে গেছিল, সেটাই বের করতে দেরি হল। তোর আর কিছু নেই, সব জায়গায় সাহায্য করে বেড়াস। ঘরে চুলা জ্বলে কিনা সেটা নিয়ম। দিদি, রাগ করো না। মা বলছে যে মানুষ অন্যের কাজে আসে সেই সত্যিকারের মানুষ। জ্যোতি চুপ করে গেল। কথার আঘাতে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। মীরা খোপের কোণে থাকা কাঠের সিন্দুক খুলে মায়ের একটি শাড়ি হাতে তুলে নিল। দিদি, মা যখন এই শাড়ি পরত আমাদের দেখে হাসত আর বলত, তোমরা কখনো একে অপরকে ছেড়ে দেবে না। আমি তোর অপর কঠিন কারণ, আমি ভয় পাই যদি তোকেও হারাই তাহলে আমি বাঁচব কিভাবে? দিদি, তুমি আমার শক্তি। তুমি পাশে থাকলে পৃথিবীর ঝড়ও আমাকে নড়াতে পারবে না। জ্যোতির মুখে অনেক দিন পরে একটি ছোট্ট হাসি ফুটল। ঠিক তখন খোপের সামনে তিনটি ছায়া থামল। ধর্মপাল, তার স্ত্রী বিমলা ও ছেলে কমল। তারা দুবোনের চাচা চাচি। কি রে জ্যোতি, কেমন আছিস? খুব কষ্টে দিন যাচ্ছে নিশ্চয়। যেটুকু আছে তাতেই ভালো আছি চাচা। দেখ, তোমাদের বাবার জমিটা আমাদের নামে লিখে দে, তাহলে তোমাদের আমরা আমাদের সঙ্গে রাখতে পারব। হ্যাঁ মা, ঠিক বলেছে। দেখো তো কি ভাঙাচোরা বাড়ি। জ্যোতির চোখ আগুনের মতো জ্বলে উঠল। আমাদের জমি, আমাদের বাবা মায়ের শেষ স্মৃতি, আমরা ওটা কাউকে দেব না। তারা তিনজন হাসতে হাসতে চলে গেল। দিদি, তারা কি সত্যি আমাদের জমি নিতে চাইছে? হ্যাঁ, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ ছুঁতে পারবে না। সেদিন রাতে মোমের আলোতে দুই বোন কথা বল। মীরা, দিদি, কাল গ্রামে ভাগবত কীর্তন আছে, যাবে? না, মানুষ হাসাহাসি করে বলে আমরা প্রসাদের লোভে যাই, তাই না? উত্তর না দিয়ে তারা দুজনে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন দুই বোন তাদের জমিতে গেল। তারা পরিশ্রম করে সেই জমিতে কিছু সবজি রোপণ করেছিল। দেখো দিদি, কত সবজি! এগুলো বিক্রি করলে কিছুদিনের খরচ উঠবে। আমি সেলাই জানি, আমি কাজ করব। না, তুই ঘরের মেয়ের মতো থাকবে। আমি বাইরে কাজ করব, বাঁশের জিনিস বানাতে পারি। দুইজন মাটিতে বসে কিছুক্ষণ গল্প করল, তারপর বাড়ি ফিরল। পরদিন মাঠে গিয়ে দেখল জমির মাঝখানে লোহার খুঁটি পোঁতা। দিদি, এটা কে করেছে? জ্যোতি রাগে বল। চাচা চাচির কাজ। ঠিক তখন চাচারা এসে দাঁড়ালা। দরিস না মেয়ে, আমরা শুধু জমি ভাগ করলাম। কোনো অধিকার নেই, এটা আমাদেরই। আইন আছে, যেদিন কাগজ আসবে তখন বুঝবি জমিকার। দুই বোন সোজা গেলে গ্রামের সরপঞ্চের কাছে। আমাদের জমি নিতে চাইছে ওরা। আমরা অনাথ বলে নয়, আমরা মানুষ বলি লড়ব। এই মেয়েরা মিথ্যে বলে না। সরপঞ্চা সব শুনে বললেন। আগামীকাল বিচার সভা বসবে। কিন্তু সেই রাতে ঘরটায় শব্দ, বাইরে শেয়ালের ডাকে রাতটা আরও ভীতিকর। দিদি, আমরা কি হেরে যাব? না মীরা, আমাদের বাবা মায়ের আশীর্বাদ আছে, আমরা কখনো হারব না। দুই বোনের চোখে তখন আশার আলো। পরদিন সকাল, পুরো গ্রাম জড়ো হল। চাচা চাচি নানা মিথ্যে কথা বলতে লাগল। ঠিক তখনই আসল জমির কাগজ নিয়ে এলো সরপঞ্চ। তিনি উঁচু গলায় ঘোষণা করলেন, এই জমি সম্পূর্ণভাবে যতি ও মীরার। ধর্মপাল ও তার পরিবারের কোনো অধিকার নেই। মীরা কাঁদতে কাঁদতে দিদিকে জড়িয়ে ধরল। দিদি, আমরা বেঁচে গেলাম। না মীরা,
আমরা শুধু জমি বাঁচাইনি, মায়ের কথা পালন করেছি। যতদিন আমরা এক থাকব, কেউ আমাদের ভাঙতে পারবে না। গ্রামের সেই বিচার সভা শেষ হওয়ার দিন থেকে জ্যোতি আর মীরার জীবনে যেন নতুন ভোর উঠল। গ্রামবাসীর সম্মান, সরপঞ্চের ভরসা আর নিজেদের সাহস মিলিয়ে দুই বোনের মুখে লেগেছিল অন্যরকম শান্তি। কিন্তু পৃথিবী এত সহজে কাউকে ছেড়ে দেয় না। দিদি দেখো, কত লাউ, কুমড়ো, বেগুন! এবছর আমাদের জমি যেন আমাদের জন্য দোয়া করেছে। এগুলো বাজারে বিক্রি করলে 1 মাসের খরচ উঠে যাবে। দিদি, আজ আমি তোমার জন্য খাস্তা পিঠে বানাবো। তুই থাকলে ঘরটা যেন আবার আমাদের আগের মতো লাগবে, মীরা। দুই বোনের হাসি ছড়িয়ে পড়ছিল সন্ধ্যার বাতাসে, কিন্তু দূরে দাঁড়িয়েছিল কমল। তার চোখে ছিল ঈর্ষা আর হিংসা। ধর্মাপাল, কিছু করো। মেয়েদের এত সম্মান আমরা কেন সহ্য করব? মা, ওদের জমির পাশেই তো নদীর দিকের জমি খালি আছে। ওদের ক্ষতি করতে হলে সেখান থেকেই শুরু করা যাবে। তারা আবার ষড়যন্ত্র করল। ধর্মপাল ভয় পেলেও স্ত্রীকে থামাতে পারল না। ওরা তো অনাথ মেয়ে ছেলে, ওদের একটু ভয় দেখালে জমি ছাড়বি। সেদিন রাতে বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছিল। আজ রাতে খুব অদ্ভুত লাগছে, মীরা। দিদি, ওই দেখো, আমাদের জমির দিকে আলো নড়ছে। দুই বোন আতঙ্কে একে অপরের হাত ধরল। চলি আয়, ওরা আবার কিছু করছে। মোম নিয়ে তারা বাইরে বেরোল। বাতাসে ধুলো উড়ছিল, বৃষ্টির গন্ধে চারদিক ভারী। জমির কাছে গিয়ে তারা দেখল কোমল বাঁশের বেড়া কাটার চেষ্টা করছে। কোমল, কি করছিস? এটা আমাদের জমি। কমল ভয় পেয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পা পিছলে কাদায় পড়ে গেল। ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী দৌড়ে এলেও সবাই রেগে উঠল। ধর্মপালের ছেলেকে আমরা এবার ছেড়ে কথা বলবো না। এই ছেলে আবার যদি মেয়েদের ক্ষতি করে, ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। ওরে সকাল, নতুন সিদ্ধান্ত। গ্রামবাসীরা দুই বোনের পাশে দাঁড়িয়ে বলল, তোমরা আমাদের গর্ব। নিজেদের জোরে বেঁচে আছো, এটা সহজ নয়। আপনাদের আশীর্বাদ না থাকলে আমরা কিছুই নই। আমরা চাই গ্রামে মেয়েরা যা নিজেদের অধিকার নিয়ে ভয় না পায়। সেই দিন থেকে গ্রামের মেয়েরা জ্যোতির কাছে কাজ, পড়াশোনা এবং নিজের অধিকার নিয়ে শেখা শুরু করল। জ্যোতি সেলাই শেখাতে লাগল। মীরা মেয়েদের নিয়ে বাগান ও খাবার বিতরণে সাহায্য করল। জ্যোতির বানানো সেলাইয়ের কাপড় বাজারে জনপ্রিয় হয়ে উঠল। মীরা নিজের সবজি বিক্রি করে ছোট একটা সঞ্চয় জমাল। দুজনে মিলে খোপের ছাদ নতুন করাল, ঘরে ছোট্ট বাতি লাগাল, আর ভাঙা চৌকিটাও বদলে ফেলল। ঘরটা এখন আর অন্ধকার ছিল না। একদিন বিমলা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের জন্য তাদের টাকা ছিল না। গ্রামের কেউ সাহায্য করতে রাজি হল না। সবাই জানত তাদের কীর্তি। শিশি তারা লজ্জা নিয়ে জ্যোতি মীরার কাছে এল। বিমলা চোখে জল নিয়ে বলল, মা, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। অন্যায় করলে শাস্তি হয়, চাচি, কিন্তু আমরা মানুষ হিসেবে কারও বিপদে মুখ ফিরিয়ে নিতে পারি না। দুই বোন নিজের সঞ্চয় থেকে টাকা দিল আর ডাক্তারের কাছে নিয়ে গেল। ধর্মপালের চোখে জল এসে গেল। এবার তারা সত্যি বদলে গেল। দিদি, আমরা কি সত্যিই মা বাবার মতো শক্ত হলাম? হ্যাঁ মীরা, এই পৃথিবীতে শক্তি মানে দুষ্টুমি নয়, অন্যায়কে থামিয়ে মানুষের ভালোর জন্য দাঁড়ানো। মীরা দিদির কাঁধে মাথা রাখল। ঠান্ডা বাতাসে মোমের আলো দুলছিল। দুই বোনের মুখে ছিল শান্তি, গর্ব আর অটুট ভালোবাসা।